সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সবাই মোটামুটি সময় নিয়ে জমায়েত হয়েছো আজকে এখানে। আর সবাইকে স্বাগত। আগের দিন আমরা বেসিক লজ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা নর্মেটিভ প্রিন্সিপালস নিয়ে আলোচনা করছি। লাইব্রেরি ক্লাসিফিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা ছাড়া আমরা ক্লাসিফিকেশন কী বিষয়টা জানতে পারবো না, এবং ক্লাসিফিকেশন কী বিষয়টা জানতে না পারলে আমরা অবশ্যই ভালো করে ক্লাসিফিকেশন প্র্যাকটিস আমরা করতে পারবো না। তো এই ক্লাসিফিকেশন থিওরি ডিডিসির জন্য আলাদা, বা কোলন ক্লাসিফিকেশনের জন্য আলাদা, বা ইউডিসির জন্য আলাদা তা কিন্তু নয়। এই ক্লাসিফিকেশন থিওরি গোটা বিষয়টাই কিন্তু সম্পৃক্ত। তার অর্থাৎ এই থিওরিটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা ক্লাসিফিকেশন স্কিমকেই কিন্তু আমরা ভালো করে করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসিফিকেশন স্কিমকে ফলো করে আমরা ক্লাসিফিকেশন নাম্বার কিন্তু তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না, এবং সেই কারণবশতই আমি চেষ্টা করছি যাতে এই থিওরির পার্টটা তোমাদের এই লকডাউনের সুযোগ বা সুবিধাটা নিয়ে ভালো করে বোঝানো যেতে পারে, যাতে তোমাদের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় অ্যাট দ্য টাইম অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস। কেন কি, তোমরা লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস যদি যতক্ষণ না পর্যন্ত ডিডিসি বা সিসি স্কিমটা তোমাদের হাতে আসছে, বইটা তোমাদের হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত সত্যি খুব মুশকিল তোমাদের পক্ষে ওই স্কিম বা শিডিউল মেনে ক্লাসিফিকেশন করা। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আমাদের এই থিওরির যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো হওয়ার ফলে তোমরা কিন্তু অনেকটাই লাভবান হবে এবং অনেকটাই জানতে পারবে। কিছুটা আমরা এগিয়ে রাখি এই ক্লাসিফিকেশন ক্লাসগুলোর মধ্যে দিয়ে, এবং এই ক্লাসিফিকেশনের ক্লাসগুলোর মধ্যে দিয়ে যেই মুহূর্তে আমরা এগিয়ে থাকবো, সেই মুহূর্তে কিন্তু আমাদের মনে হচ্ছে এই লকডাউনটা শেষ হয়ে যাবে, তখন আমরা ক্লাসে আসতে পারবো সেই মুহূর্তে কিন্তু আমরা ডিডিসি প্র্যাকটিস করতে পারবো বা কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিস করতে পারবো। এটা আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আগের দিন আমি তোমাদের বলেছিলাম নর্মেটিভ প্রিন্সিপালস 5টা লেভেলে আমরা সাধারণত পড়াশুনো করে থাকি বা আমরা জানতে পারি। এই 5টা লেভেলের মধ্যে আগের দিন আমি বলেছি যে এই 5টা লেভেলের মধ্যে বেসিক লজটা কিন্তু আলোচনা করা হয়েছে, তাই তো? আর লাইব্রেরি সায়েন্সের যে ফান্ডামেন্টাল লজ, সেগুলো তোমরা পেপার 1-এ পড়েছো। আজকে আমি যেটার উপর বিশেষভাবে দৃষ্টিপাত করব বা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নর্মেটিভ প্রিন্সিপালসের ক্লাসিফিকেশনের যে ক্যাননসগুলো থাকে। ক্যাননস কথার অর্থ কি? নিয়ম নীতি, বা পরিষ্কার অর্থে কানুন বা ল। যেহেতু আমরা বেসিক ল বলছি, ফান্ডামেন্টাল ল বলছি, তাই আর এটাকে ল বলছি না। এগুলো বিভিন্ন শব্দের কনোটেশনস রয়েছে এবং সেটা খুবই চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ পাওয়া যেতে পারে, এবং অত্যন্ত হেয়ার গ্যাপ অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, কিন্তু সেই যে পারম্পর্য রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশনের এই নিয়ম নীতিগুলো তৈরি হয়। তো ক্যানন বলতে আমরা কানুন বলবো, বা ক্যানন বলতে আমরা নিয়ম নীতি ইত্যাদিগুলো বুঝবো। তো ক্লাসিফিকেশন স্কিম তৈরির জন্য কোন কোন ক্যাননগুলো আমাদের আমরা যার উপর গুরুত্ব দিতে পারি সেগুলোর উপর আমরা আলোচনা করব, বা প্রত্যেকটাই আলোচনা করব, কিন্তু আমরা কিভাবে ক্লাসিফিকেশন স্কিম তৈরি হয় সেটা জানলেই কিন্তু আমরা খুঁজে পেতেই, যে আমরা বলি, এই যে তোমরা প্রথম দিন আমাকে বলেছিলে না যে ম্যাডাম 1 থেকে 001 থেকে 999 সমস্ত ক্লাস নাম্বার কি মনে রাখতে হবে? না, মনে রাখতে হবে না। তোমাদের কিছু উপায় আমরা এই যে থিওরির মাধ্যমে জানিয়ে দিলেই তোমরা দেখবে তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারছো। কোথায় আছে বা কোথায় গিয়ে পার্টিকুলারলি খুঁজলে আমি ওই বিষয় সংক্রান্ত ফ্যাসেটগুলো বা খণ্ড চিন্তাগুলো বা ওই ধারণাগুলো বা শব্দগুলো খুঁজে পাবো, সেগুলো সম্বন্ধে তোমাদের একটা ধারণা আসবে।
তাহলে এই যে আমি ক্যানন বললাম, ক্যানন যে ক্লাসিফিকেশন থিওরির আমি বলেছিলাম ডায়নামিক থিওরি, আর বলেছিলাম ডেসক্রিপটিভ থিওরি। ডায়নামিক থিওরির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নরমেটিভ প্রিন্সিপালস, তার 5টা লেভেল, 2টো লেভেল আগের দিন পড়িয়েছি, বেসিক লজ এবং ফান্ডামেন্টাল লজ। আজকে আমি পড়াচ্ছি ক্লাসিফিকেশন, ক্যানন। তো এই যে ক্যানন আমরা বলছি, ক্যানন যেই মুহূর্তে মানে নিয়ম বা নীতি, এই বিধিগুলো বা বিধানগুলো আমরা সাধারণত, আমি আগের দিন বলেছিলাম যে আমরা যে কোনো কাজ করার আগে প্রথমত মাথায় আমরা একটা চিন্তা ভাবনা শুরু করি বা চিন্তা করি, সেই চিন্তা স্তরের একটা বিষয় থাকে, তারপরে সেটা কি আমি শব্দে বা ভাষায় পরিণত করি। এরপরে আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি করব, সেই ভাষা বা সেই শব্দগুলোকে আমরা নোটেশনে অর্থাৎ অর্ডিনাল ভ্যালু দিয়ে বা নিউমেরিক্স দিয়ে আমরা সেটাকে প্রকাশ করব। কেন কি, আমরা যখন লাইব্রেরিতে কোনো বই থাকে, ধরো আমার কাছে এই একটা বই আছে, বইয়ের এই স্পাইনটার ওপর নাম্বারটা লেখা থাকে, তো বইগুলোতে এইভাবে সজ্জিত থাকে একটা লাইব্রেরির তাকে, তখন এখানে এই স্পাইন এই লেভেলটায় এই যে দুটো আঙুল ছেড়ে তার উপরটায় লাগাতে হয়, এখানে লেবেলিং করতে হয়, এইখানে লাইব্রেরির বইয়ের এই ক্লাসিফিকেশন নাম্বারটা থাকবে। তো এইখানে যদি ক্লাসিফিকেশান নাম্বারটা থাকে দিতে হয়, তাহলে আমাদের এই জায়গাটুকুতে তাকে অ্যাকোমোডেট করতে হবে, বেশি বড় নাম্বার দিলে চলবে না। তো এই টাইটেলটা আমি যদি গোটা লিখি বইটার, তাহলে এইটুকু জায়গা আটবে কি, আটবে না। তার জন্য আমরা ওই নাম্বারটাও দিতে পারি, ওই নাম্বারটা দিলে এই বইটা কোথায় ওর স্ট্যাক বা সেলফটা নির্দিষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেটাকে খুব তাড়াতাড়ি পেতে পারবো। আচ্ছা আচ্ছা, এই শঙ্খ অধিকারী বা প্রদীপ পাঞ্চাল, তোমরা অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছো কেন, সরি আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে যদি তোমরা ক্লাস করতে হয়, তোমরা যদি ক্লাসের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবার থাকে, তাহলে তোমরা জিজ্ঞেস করতেই পারো। তার জন্য এতগুলো জিজ্ঞাসা চিহ্ন উইদাউট এনি ওয়ার্ডস আমি সত্যি রিলেট করতে পারি না। আমি অনেকবার বলেছি আমি ক্লাসিফিকেশন থিওরি পড়াচ্ছি, আগের দিন আমি ক্লাস করিয়ে নিয়েছি, পুনরায় যদি আবার আজকে ক্লাস মানে পুনরায় যদি এই আবার অরিজিৎ সরকার লিখেছে ডেসক্রিপটিভ থিওরি কুড নট বি ফাংশনাল এনি মোর, ওয়াই, কারণটা বলেছি 1955-এর আগে ডেসক্রিপটিভ থিওরি তৈরি হয়েছিল, সেই থিওরিটা কিন্তু প্র্যাকটিসকে অবলম্বন করে করা হয়েছিল। সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন প্র্যাকটিস করে বা তারা বিভিন্নভাবে লাইব্রেরি ক্লাসিফিকেশন করতো, তার ফলে ভ্যারিয়েশন অফ দ্য থটস অ্যান্ড থিঙ্কিং হতো। সেটাকে বাদ দিয়ে একটা প্রথম থেকেই প্রি ডিসাইডেড অ্যান্ড প্রি ফ্রেমড একটা থিওরি তৈরি করা হলো, যেটা ডায়নামিক থিওরি। সেটা অনুসরণ করে কিন্তু ক্লাসিফিকেশন চলতে শুরু করলো এবং তাতে কিন্তু অনেকটা সুবিধা হলো মানুষের এবং ইউনিফর্মিটি মেনটেন হলো, এটা আমি বলেছি। আর প্লিজ শঙ্খ অধিকারী আরেকবার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছ, এই উইদাউট ওয়ার্ডস তোমরা যদি ইংরেজিতে ফন্টে লেখো, নিজেদের বাংলা ভাষায় বলতে পারো, আমি পড়ে নেব, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কনফিউশন তৈরি করো না। আমি প্রত্যেকের উত্তর দেওয়ার জন্যই এখানে অনলাইন হই এবং বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ফিরে আসি ক্যানন অফ ক্লাসিফিকেশনের জায়গায়। তো প্রথম যে ক্যানন, এই যে আমি বললাম চিন্তাধারা, চিন্তাধারাকে আমরা রঙ্গনাথন, ডক্টর এস.আর. রঙ্গনাথন, উনি 3টে ক্লাসিফিকেশনের যে গোটা প্রক্রিয়া, এই গোটা প্রক্রিয়াকে 3টে পদ্ধতিতে বা 3টে স্তরে ভেঙেছেন। সেই স্তরগুলো কি? স্তরগুলো হচ্ছে 1 নম্বর, যে এই স্তরে প্রথমটা আমি যেটা বললাম আমাদের চিন্তা ভাবনা স্তরে থাকে, সেটা হচ্ছে আইডিয়া প্লেন, অর্থাৎ আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো আমাদের বিকশিত হয়। সেই চিন্তা ভাবনা মানে ওখানে আমরা ঠিক করতে থাকি আসলে এই ক্লাসিফিকেশন, এই যে টাইটেলটা করব, এই টাইটেলটার যে আমরা পড়ছি বারবার, এটা কোন জায়গায় যেতে পারে, এর শব্দগুলো কোন পার্টিকুলার ফ্যাসেট বা কোন বেসিক ক্লাসের সাথে বা মেন ক্লাসের সাথে ম্যাচ হতে পারে, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তারপর তার ওয়ার্ডগুলো আমরা পার্টিকুলার ওয়ার্ড, মানে সেটা আসছে ভার্বাল প্লেনে, আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমরা ওয়ার্ডে প্রকাশ করছি বা শব্দে প্রকাশ করছি। এই শব্দে প্রকাশিত
যে স্তরটা সেটাকে বলা হচ্ছে ভার্বাল প্লেন। আর এই শব্দগুলোকে যখন আমরা নোটেশন দিয়ে, মানে অর্ডিনাল ভ্যালু দিয়ে বা নিউমেরিক্স দিয়ে, মানে 1 to 9, A to Y, ক্যাপিটাল লেটার A to Y, স্মল লেটার A to Y ইত্যাদি, বা বিভিন্ন সাংঘাতিক চিহ্নের মাধ্যমে আমরা যখন প্রকাশ করছি, সেই সময় কিন্তু সেটা নোটেশনাল প্ল্যান বলবো, নোটেশনাল প্লেন। তো এই যে তিনটে স্তর, আইডিয়া প্লেন, ভার্বাল প্লেন অ্যান্ড নোটেশনাল প্লেন, এই তিনটে প্লেনের আলাদা আলাদা করে ক্যাননস বা বিধি আছে। এই বিধিগুলোর ওপর আমরা আলোকপাত করব। প্রথমেই আসি ক্যাননস ফর আইডিয়া প্লেন, অর্থাৎ আমরা যে ভাবনা বা চিন্তা করছি বা ধারণা স্তরে যখন আছি, তখন কোন কোন বিধিগুলো মানা উচিত একটা ক্লাসিফিকেশন স্কিম তৈরি হওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু আসবে। তো এই যে ক্যানন ফর আইডিয়া প্লেন, এই জায়গায় আসতে গেলে প্রথম যে ক্যাননটা আসে, সেই ক্যানন, এখানেও আমরা কিন্তু 5টি ক্যাননকে আমরা এখানে বা পড়ব, যেটা ডক্টর এস.আর. রঙ্গনাথনের দ্বারা প্রপাউন্ডেড। তো তিনি বলছেন যে এই আইডিয়া প্লেনে 5টা ক্যাননকে আমরা গুরুত্ব দিই। সেটা কি কি? ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বিধি থাকবে কি? বৈশিষ্ট্যের ওপর। ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা কি বুঝি? বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বা বেস করে, অন দ্য বেসিস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স কিছু ক্যানন বা কিছু বিধি থাকে। দ্বিতীয় হচ্ছে ক্যানন ফর সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স। সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স, সাকসেশন কথাটা অর্থ কি? পারম্পর্য। ক্যারেক্টারিস্টিক বা যে বৈশিষ্ট্য হলো, সেই বৈশিষ্ট্যের পারম্পর্য অনুযায়ী কিছু ক্যাননস আমরা ফলো করি বা লক্ষ্য করি। তারপর থাকে ক্যাননস অফ অ্যারে, অর্থাৎ যে সারি আমি বলেছিলাম, সারি বা শৃঙ্খল, তোমাদের আগের দিন বলেছি যে অ্যারের বাংলা হচ্ছে সারি, অর্থাৎ একই স্তরের বিভিন্ন বিকাশ, একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একই সমস্তরীয় ক্লাসগুলো বা সমস্তরীয় ফ্যাসেটগুলো। আর শৃঙ্খল বলতে কি বলেছিলাম? যে স্তরীভূত, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এমন করে এই স্তরগুলো। তাহলে এই যে হরাইজন্টাল যে ভাগটা হচ্ছে, যে এই সারিটা, তার কিছু এই ক্যাননস অফ অ্যারে থাকে, অ্যারের জন্য কিছু বিধি থাকে। আবার চেন, যেটা বললাম শৃঙ্খল, ক্যাননস ফর চেনও থাকে 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে ক্যাননস ফর ফিলিয়েটারি সিকোয়েন্স। তো এই যে ধারাগুলো আছে 5টা আমি বললাম ফর আইডিয়া প্লেন, 5টা ক্যানন আছে আইডিয়া প্লেনের জন্য। কি কি? একটা বললাম ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা বললাম ক্যানন অফ সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যানন অফ অ্যারে, ক্যানন ফর চেন অ্যান্ড ক্যানন ফর ফিলিয়েটারি সিকোয়েন্স। তো এই যে 5টা ক্যাননের কথা বলা হলো, এই ক্যাননগুলো আবার কিন্তু এই যে ক্যারেক্টারিস্টিক্স আমি বলছি, এটার ওপর কিন্তু একটা বৈশিষ্ট্য মিলতে পারে, মিলে যেতে পারে, আবার অমিলও হতে পারে, মানে সাদৃশ্যও থাকতে পারে, বৈসাদৃশ্যও থাকতে পারে, আবার তার রিলেটিভিটিও থাকতে পারে। এই রকম ওপর ভিত্তি করে আবার ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্সকে কিন্তু আবার ক্রমাগত, মানে 4টে, এই যে ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়টাকে আবার 4টে বিভিন্ন দিক দিয়ে বিচার করা হয়েছে। তার জন্য এই ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্সের ক্যানন ফর ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে ক্যানন অফ ডিফারেন্সিয়েশন। দেখো, ডিফারেন্সিয়েশন মানে কি বললাম? যে বৈসাদৃশ্য, একটা গুণ বা একটা ধর্ম, তার মধ্যে কি কি থাকবে? সাদৃশ্য থাকবে, বৈসাদৃশ্য থাকবে, তার ওপর ভিত্তি করে কিন্তু ক্যানন স্থির হয়। তো এই যে ক্যানন ফর ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে 4টা ক্যানন আছে। কি কি? 4টে বিধি আছে। এটা আমাদের কমন সেন্স দিয়ে আসে। দেখো, বৈশিষ্ট্য কি হতে পারে? হয় মিলবে, নয় মিলবে না। যদি এই যে ডিফারেন্সিয়েশন, একটা ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে যে 2 বা ততোধিক শ্রেণীর উদ্ভব হলো, এই ডিফারেন্সিয়েশন, ক্যানন অফ ডিফারেন্সিয়েশন, এটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে ক্যানন অফ রেলিভেন্স। রেলিভেন্স অর্থাৎ যেটা কি না রেলিভেন্ট, প্রাসঙ্গিক, তার জন্য কিছু বিধি রয়েছে। এই দেখো, এগুলো সব কিছুই কিন্তু বৈশিষ্ট্যের ওপর নির্ভর করছে।
ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি। অ্যাসার্টেনেবিলিটি মানে যা নিশ্চিত, দৃঢ়, যা নিশ্চিত সেটাকেই আমরা নেব, এই ধরনের ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি। আরেকটা হচ্ছে ক্যানন অফ পার্মানেন্স। পার্মানেন্স মানে যা বহুদিন ধরে যা টিকে আছে বা টিকবে, এমন ধরনের। এবার আমি এই যে ক্যাননগুলো বললাম ধীরে ধীরে আমি তোমাদের কাছে ব্যাখ্যা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার আগে কিছু মেসেজ আসছে, আমি একটু দেখে নিই যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, যেই প্রশ্নগুলো আসছে সেগুলো সবই অযৌক্তিক এবং আপাতত তার কোনো প্রশ্নর বিষয় নেই। প্র্যাকটিক্যাল খাতা বা প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি বিষয়টা সত্যি মানে আমি খুব আগে প্র্যাকটিক্যাল ক্লাসটা হোক, তারপর তো প্র্যাকটিক্যালের কোনো প্রজেক্ট ওয়ার্ক আসবে, তো সেটা আমরা বাদ দিয়ে আগে আমরা থিওরিটা পড়ি। যেহেতু এখন এইরকম একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে আমরা প্রত্যেকেই পড়েছি এবং প্রত্যেকেই চেষ্টা করছে হাউ টু কমব্যাট দ্য সিচুয়েশন, সেখানে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল খাতা বা প্রজেক্ট ওয়ার্ক আমরা দিচ্ছি না, থিওরিটাকে জানিয়ে নিই, তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট পাবে। তো সেই অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করে জমা দিতে হবে, ওটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, তাহলে আমি আসছি যে এই যে তোমাদেরকে বললাম বিভিন্ন ক্যাননসগুলো, সেই ক্যাননসগুলোর একটুখানি ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যা বলতে আমি এই যে বললাম ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু 4 ধরনের ক্যাননের কথা বলা হয়েছে। কি কি বললাম? একটা বললাম ক্যানন অফ ডিফারেন্সিয়েশন, একটা বললাম ক্যানন অফ রেলিভেন্স, একটা বললাম ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি, আরেকটা বলা হচ্ছে ক্যানন অফ পার্মানেন্স। তো এই ক্যানন অফ ডিফারেন্সিয়েশন দিয়ে আমি শুরু করি। ক্যানন অফ ডিফারেন্সিয়েশন কি বলছে? যে ক্যারেক্টারিস্টিক্সটা কি হচ্ছে ইউজ হয় ক্লাসিফিকেশনের স্কিমের মধ্যে টু ডিফারেন্ট সাম ফ্যাসেট অর সাম এন্টিটিস। এই যে আমরা এন্টিটি বলছি মানে যে কোনো বস্তু বা যে কোনো বিষয়, আর এই যে ফ্যাসেট নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। আমাদের মনে হয় এই ফ্যাসেট বিষয়টা কি? ফ্যাসেট মানে যে কোনো অর্থবহ শব্দ বলতে পারো, এটা আমি সিম্পলিফিকেশনের জন্য বলছি। যে কোনো অর্থবহ শব্দ, সেটা কোনো আন্ডার দ্য বেসিক ক্লাস, কোনো একটা বৃহৎ সাবজেক্টের ভেতরে ছোট ছোট যে খণ্ড ধারণাগুলো থাকে। এই যে আগের দিন আমি বললাম বোটানি একটা মেন ক্লাস, তার আন্ডারে কী থাকছে? তার মধ্যে ট্রি থাকছে, প্ল্যান্ট থাকছে, তার মধ্যে তোমার লিফ থাকছে, ফ্লাওয়ার থাকছে, স্টেম থাকছে, রুট থাকছে। এই যে স্টেম, রুট, ফ্লাওয়ার, এগুলো সবকটাই ফ্যাসেট। খণ্ড চিন্তা, খণ্ড ধারণা, যার যেটা কোনো অর্থ বহন করে, এটাকে আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশনের পরিভাষায় আমরা ফ্যাসেট বলছি। ঠিক আছে? তো এই যে আমি তোমাদের বলছি যে ক্যারেক্টারিস্টিক্স, তার মানে কি হচ্ছে? কতগুলো ধর্ম বা কতগুলো গুণ যাদের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে, তার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্য নিরূপিত হচ্ছে বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এবার ক্যানন অফ ডিফারেন্সিয়েশন বলতে কি বলবো? এটা এমন একটা বৈশিষ্ট্য যা কিনা বৈসাদৃশ্যের ভিত্তিতে অন্তত দুটো ক্লাসকে সৃষ্টি করবে। বৈসাদৃশ্যের ভিত্তিতে দুটো ক্লাস কেন কি? এই যে আমি বললাম যে ধরো আমরা যারা পড়ছি, আমরা এই অনলাইন ক্লাসে যারা আছি, তাদের মধ্যে সবাই তো আর অ্যাক্টিভলি ক্লাস করছে না। যারা আমরা এই ওয়েস্ট বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট রয়েছে, তারা প্রত্যেকের জন্য অনলাইন ক্লাসটা চলছে। এবার অনেকেই তো ধরো অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট করে আর অনেকে অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট করে না। তাহলে এই যে অ্যাক্টিভ থাকা, এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা দুটো শ্রেণী ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ লার্নার আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লার্নার্স। তো এই যে একটা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আমরা দুটো বিষয়কে পৃথক করছি, তাই তো? এরপর আসছে ক্যানন অফ রেলিভেন্স, অর্থাৎ প্রাসঙ্গিকতার বিধি বা ক্যানন। প্রাসঙ্গিক বলতে কি বলছে? যে এমন কোনো বৈশিষ্ট্য যা প্রাসঙ্গিকভাবেই বর্গীকরণের ক্ষেত্রে আমরা মানে তার প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে কি হবে ক্লাসিফিকেশনটা হচ্ছে।
তো এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি ক্যানন অফ রেলিভেন্স, অর্থাৎ প্রাসঙ্গিকতা থাকছে, যার উপর বেস করে কিন্তু আমরা আমাদের পারপস অফ ক্লাসিফিকেশনটাকে ফুলফিল করছি। 3 নম্বর কি বললাম, ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি, অর্থাৎ নির্ধারণ করা বা নির্ণয় করা, নিশ্চিতভাবে নির্ধারিত এরকম বিষয়, তার ক্যানন, তার বিধি। সেই বৈশিষ্ট্য বলতে গিয়ে কি বলবো, যে আমরা যখন ক্লাসিফিকেশন করি, যখন সেই যেটা নিশ্চিত রূপে যার নির্ভরযোগ্যতা আছে আমরা তাকেই নেব। এই ভিত্তির ওপর নির্ভর করে যেরকম আমরা ক্লাসিফিকেশন করতে থাকি সেরকম বিষয়টাকে আনা যায়। যেমন ধরো তোমাদের বইয়ে বা পুষ্পাধ্যানের বই বা কৃষ্ণ কুমারের বইতে একটা খুব ভালো উদাহরণ দেওয়া আছে, যা দিয়ে বুঝতে পারবে যে আমরা যদি কোনো একজন অথারকে নির্দেশিত করতে গিয়ে ক্লাসিফিকেশনে আমরা যদি তার ইয়ার অফ ডেথটাকে ধরি, তো সেরকম নাও হতে পারে, অনেক জীবিত লেখক থাকেন, তাদের মানে কন্ট্রিবিউটেড ওয়ার্ককে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই তাহলে ওই ডেট অফ ডেথটা কিছুতেই কার্যকরী হবে বা নির্ভরযোগ্য হবে না। তখন আমরা কি করি, জন্মের সালটাকে নিয়ে থাকি, জন্মালে তবেই তো লিখতে পারবেন নাকি। তো সেই রকম যেটা নির্ভরযোগ্য বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসিফিকেশন করতে পারি। আরেকটা কি বললাম, ক্লাসিফিকেশন হচ্ছে একটা ক্যানন অফ পার্মানেন্স, অর্থাৎ যেটা স্থায়ী তাকেই আমরা গ্রহণ করব। বর্গীকরণের ভিত্তি বা ক্লাসিফিকেশনের ভিত্তি হিসেবে আমি কাকে গ্রহণ করব, যার স্থায়িত্ব আছে, সেরকম বিষয়কে আমরা গ্রহণ করব। তাহলে এগুলো ক্যানন, দেখো এগুলো খুব কমন সেন্স দিয়ে তোমরা বুঝতে পারবে। তা একটা ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্যের ক্যানন ফর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যের জন্য যে বিধি সেগুলো কী কীর ওপর আছে। একটা বললো ডিফারেন্সিয়েশন, ক্যানন অফ ডিফারেন্সিয়েশন হতে পারে। দ্বিতীয় কী হলো, ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি, ক্যানন অফ রেলিভেন্স, ক্যানন অফ পার্মানেন্স। এই তো স্থায়িত্ব, তারপর তোমার ডিফারেন্সিয়েশন বা নির্ধারিত, একদম ওইটাই আছে এরকম নির্ধারিত বা নির্দিষ্ট বিষয়, আর যা প্রাসঙ্গিক সেই বিষয়কে নিয়ে আমাদের এই ক্যাননটা তৈরি হয়েছে, ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যানন ফর ক্যারেক্টারিস্টিক্স। এবার আমি দ্বিতীয় ক্যাননে আসি, সেটা হচ্ছে কি, তার মানে ক্যানন ফর ক্যারেক্টারিস্টিক্সের যে 4টে বিধি সেটা শেষ হলো। এর পরের ক্যানন আসছে কি, আইডিয়া প্লেনের সেকেন্ড ক্যানন আসছে সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স। আইডিয়া প্লেনের সেকেন্ড ক্যানন হচ্ছে সাকসেশন ফর ক্যারেক্টারিস্টিক্স। এই যে সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স আমরা কথাটা বলছি, সাকসেশন কথাটার অর্থ কি, পারম্পর্য, অর্থাৎ একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা থাকবে, ইন্টার রিলেটেড। একটা ঘটনার পারম্পর্যে আরেকটা ঘটনা, আরেকটা ঘটনার পারম্পর্যে আরেকটা ঘটনা, এইভাবে। তো এই সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বিষয়ের বা বৈশিষ্ট্যের একটা পারম্পর্য বা পরম্পরা থাকবে, তার ওপর ভিত্তি করে এই ক্যাননটা তৈরি হয়েছে। তো এর ক্ষেত্রে 3টে সাধারণত ক্যানন থাকে। একটা হচ্ছে ক্যানন অফ কনকমিটেন্স, ক্যানন অফ কনকমিটেন্স। কনকমিটেন্স কথাটা হচ্ছে একই সাথে বিদ্যমান, একই সাথে আছে এরকম, ক্যানন অফ কনকমিটেন্স। ক্যানন অফ রেলিভেন্ট সাকসেশন অর্থাৎ প্রাসঙ্গিক পারম্পর্যের বিধি, ক্যানন অফ রিলেভেন্ট সাকসেশন। আরেকটা আমি কি বললাম, ক্যানন অফ কনসিস্টেন্ট সাকসেশন, অর্থাৎ আরেকটা ক্যানন থাকবে যে কনসিস্টেন্টলি যা সাকসেশন, অর্থাৎ কি সঙ্গতিপূর্ণ পারম্পর্য থাকবে। যে কোনো পারম্পর্য থাকছে সেটা নয়, সঙ্গতিপূর্ণ পারম্পর্য থাকবে। এটাও দেখো কিন্তু সে আমরা জেনারেলি আমরা যদি একটু ভাবি তাহলে অবশ্যই এগুলোকে নিয়ে আমরা কিন্তু আমরা বুঝতে পারবো, এটার জন্য আলাদা কোনো নিয়ম নীতি এটা কিন্তু আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারি, আলাদা ভাবে কোনো আমাদের মাথাকে এঙ্গেজ করতে হয় না, তাই না। কি বলছে যে সাকসেশন অফ ক্যারেক্টার্স অর্থাৎ বৈশিষ্ট্যের পারম্পর্য কোনটা, প্রথমত এটা 3টে বিধি দিয়ে আটকানো আছে। আমি একটা বললাম ক্যানন অফ কনকমিটেন্স অর্থাৎ সহবিদ্যমানতার বিধি, অর্থাৎ একই সাথে বিদ্যমান থাকবে এরকম একটা বিষয়ের উপর ভিত্তি করে। এই ক্যাননটা কি বলছে, ক্যানন অফ কনকমিটেন্স বলছে যে কখনোই দুটো বিষয়কে মানে কখনো দুটো বৈশিষ্ট্য সমস্তরে মানে সেম অ্যারেতে মানে এমনভাবে তৈরি থাকবে না যাতে একটা
অ্যারে গঠন করে, সেম অ্যারে তৈরি হবে এমনভাবে যেন বৈশিষ্ট্যগুলো না থাকে। তার মানে হচ্ছে দুটো বৈশিষ্ট্য, ধরো দুটো বৈশিষ্ট্য কখনোই যেন একই রকম না হয়, অর্থাৎ একই ক্লাসের অন্তর্ভুক্ত অ্যারে তৈরি করতে না পারে। একটুখানি উদাহরণ দিলে তোমরা বুঝবে। যেমন ধরো আমরা যদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই দুটো বিষয়কে পৃথক করি, একটা আমি বললাম হাইট, কেউ লম্বা আবার কেউ একটু কম লম্বা, এরকম করে হাইট হচ্ছে। তো এই হাইটটা ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হতে পারে। অন দ্য সেম ওয়ে ওই ক্ষেত্রেই আবার তার ফিজিক্যাল স্ট্রেংথ, মানে তার শক্তি ক্ষমতার উপর নির্ভর করে আরেকটা বৈশিষ্ট্য হতে পারে। তো এই দুটো বৈশিষ্ট্য কিন্তু একই রকম নয়, সমভাবাপন্ন নয়। কিন্তু আমি যদি বলি তোমাদের যে এজ অ্যান্ড ইয়ার অফ বার্থ, দেখবে এজ মানে তোমার বয়স এবং তোমার ইয়ার অফ বার্থ মোটামুটি একই ভাবাপন্ন, তো একই বৈশিষ্ট্য একইভাবে আসছে, তাহলে ওটা কিন্তু অ্যারে হয়ে যায়। ভাবাসম্পন্ন হলে অ্যারে হয়ে যায়। কিন্তু এই পারম্পর্য এমন হতে হবে যেন সেম অ্যারেতে বিষয়বস্তুগুলো না থাকে, দুটো ভিন্ন হয়। দ্যাট ইজ কল্ড ক্যানন অফ কনকমিটেন্স। এরপর আসছে ক্যানন অফ রেলিভেন্ট সাকসেশন। রেলিভেন্ট সাকসেশন অর্থাৎ কি? প্রাসঙ্গিক পারম্পর্য থাকবে। অর্থাৎ যখন আমরা ধরো কোনো আমরা ক্লাসিফিকেশন করছি, ক্লাসিফিকেশন করার আমাদের তো নির্দিষ্ট কোনো নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকবে, যে একটা মোটো থাকবে। বা তো এই যখন ক্লাসিফিকেশনের মোটোর সাথে যখন বৈশিষ্ট্যের বা ক্যারেক্টারিস্টিক্স নির্ধারণ করার সময় তার ক্ষেত্রে যেন প্রাসঙ্গিকতার পারম্পর্য থাকে। অর্থাৎ কি বললাম, ক্লাসিফিকেশনের উদ্দেশ্যর সঙ্গে যেন বৈশিষ্ট্য নির্ণয় বা ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করার ক্ষেত্রে যেন একটা প্রাসঙ্গিক পারম্পর্য থাকে, অর্থাৎ যেন ইররিলেভেন্ট না হয়, রেলিভেন্ট যেন হয়। ঠিক আছে। এরপর আসছে ক্যানন অফ কনসিস্টেন্ট সাকসেশন। কনসিস্টেন্ট মানে যা সঙ্গতিপূর্ণ, তাই তো? এমন পারম্পর্য থাকতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য। যেমন ধরো কোনো সবসময় যেন তাদের মধ্যে সঙ্গতি থাকে। বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করছি। তো আমি বলেছিলাম প্রথম দিনই যে বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুকে আমরা একত্রীকরণ করছি আর পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুকে আমরা পৃথক করছি। এই যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হচ্ছে, তো এই বৈশিষ্ট্য যখন নির্ধারণ করা হবে সবসময় যেন তার মধ্যে একটা সঙ্গতিপূর্ণ একটা ক্রম থাকে বা তার সাকসেশন থাকে। এই দুটোর মধ্যেই, এই ক্যারেক্টারিস্টিক্স এবং সাকসেশন দুটোর মধ্যেই যেন একটা সঙ্গতি থাকে, নাহলে কি হবে, আমাদের উদ্দেশ্যটাই পাল্টে যাবে, তাই না? তো এইটা হচ্ছে গিয়ে ক্যানন অফ সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স, ক্যানন ফর সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্সের একটা ক্রম বা তিনটে বিধি। একটা বললাম, তার মানে আইডিয়া প্লেনের প্রথম যে ক্যাননটা বললাম সেটা বললাম ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে আমরা চারটেই ক্যানন পেলাম: ক্যানন অফ ডিফারেন্সিয়েশন, ক্যানন অফ রিলেভেন্স, ক্যানন অফ অ্যাসার্টেনেবিলিটি অ্যান্ড ক্যানন অফ পার্মানেন্স। দ্বিতীয় আইডিয়া প্লেনের দ্বিতীয় ক্যানন হচ্ছে ক্যানন ফর সাকসেশন অফ ক্যারেক্টারিস্টিক্স। এক্ষেত্রে আমরা তিনটে ক্যানন পেলাম। একটা হচ্ছে ক্যানন অফ কনকমিটেন্স, ক্যানন অফ রেলিভেন্ট সাকসেশন অ্যান্ড ক্যানন অফ কনসিস্টেন্ট সাকসেশন। এরপরে আমি আসছি ক্যানন ফর অ্যারে, থার্ড, মানে আইডিয়া প্লেনের 3 নম্বর ক্যানন হচ্ছে ক্যানন ফর অ্যারে। তো এই ক্যানন ফর অ্যারে যখন রঙ্গনাথন বলছে প্রত্যেকটা ক্লাসের যে অ্যারে হবে, একটা ক্লাসিফিকেশনের যে ক্লাসগুলো ডিফাইন করা থাকে, সেই প্রত্যেকটা ক্লাসের যে অ্যারে হবে, এই অ্যারেগুলো যেন এই মানে চারটে আমি যে বৈশিষ্ট্যের বা ক্যাননের কথা বলবো সেগুলো যেন স্যাটিসফাই করে। তার মানে একটা বেসিক ক্লাসের মধ্যে যে অ্যারেগুলো থাকবে সেই অ্যারেগুলোর নির্ধারণ যেন এই চারটে বিধি অনুসরণ করেই হয়।
এই যে বলছো না যে ডেসক্রিপটিভ কেন এখন কার্যকরী নয়, কেন কি আগে কি হয়, প্র্যাকটিসের ওপর যে যা নিয়মে ক্লাসিফিকেশন করতো সেটা লিখে রেখে সেটা হচ্ছে হয়তো ডেসক্রিপটিভ থিওরি হতো, বাট এটা কি হচ্ছে বেঁধে দিচ্ছে তোমাকে, নিয়ম নীতির মধ্যে দিয়ে বলছে যে এরকম করলে তোমার একটা ভালো উৎকৃষ্ট ক্লাসিফিকেশন স্কিম তৈরি হবে। তার মানে আমি যখন ক্লাসিফিকেশন করতে যাব তাহলে এই গুণগুলো আমার মাথায় থাকলে আমি বুঝতে পারবো আচ্ছা এটা তো এটা বলেছিল, তার মানে এইরকমভাবে খুঁজলে আমি পাবো, সেই কারণে এই থিওরিগুলো করা হয়। তো ক্যানন ফর অ্যারেতে আমরা যে মোট 4টে ক্যানন পাচ্ছি সেটা কি, একটা হচ্ছে ক্যানন অফ এক্সস্টিভনেস, ক্যানন অফ এক্সস্টিভনেস নাম্বার 1 আন্ডার দ্য ক্যানন ফর অ্যারে। আইডিয়া প্লেনের 3 নম্বর ক্যানন হচ্ছে ক্যানন ফর অ্যারে, তার 4টে বিধি রয়েছে। কি কি বললাম, 1 নম্বর হলো যে ক্যানন অফ এক্সস্টিভনেস। আমরা এই যে এক্সস্টিভনেস বলছি, এক্সস্টিভ মানে কি ব্যাপক, অনেকটা ছড়ানো, তাই তো, পূর্ণাঙ্গ বা পুঙ্খানুপুঙ্খ, এক্সস্টিভ যার ব্যাপ্তি আছে। আমি এক্সটেনশন শিখিয়েছিলাম, ইন্টেনশন শিখিয়েছিলাম প্রথম দিন। এক্সটেনশন বলতে গিয়ে পুকুরের উদাহরণ দিয়েছিলাম, আর ইন্টেনশন বোঝাতে মানে গভীরতা বোঝাতে কুয়োর উদাহরণ দিয়েছিলাম। তাই এই বলছে অ্যারে সবসময় এক্সস্টিভ হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ হবে, পুঙ্খানুপুঙ্খ হবে, ঠিক আছে। দ্বিতীয় বলা হচ্ছে ক্যানন অফ এক্সক্লুসিভনেস, অর্থাৎ যে এই যে ক্যাননটা ব্যাপক হচ্ছে বা বিস্তৃত হচ্ছে, তার সঙ্গে এটা অবশ্যই যেন একান্তভাবে পরিপূর্ণভাবে হয়, অর্থাৎ সবসময় যেন একটা এই বিধি অনুযায়ী যদি আমরা বৈশিষ্ট্য নিরূপণ করি তাহলে একটা বর্গই যেন আইডেন্টিফাই করে। মানে যখন অ্যারে বলবো তখন অনেকগুলো আসে, কিন্তু যখন আমরা অ্যারের মধ্যে কিন্তু আমরা হারিয়ে যাব না। তার সঙ্গে দেখো যে এই মুহূর্তে এক্সটেন্সিভ বলছে, তারপরেই বলছে এক্সক্লুসিভ হবে, মানে একটার জন্য একটাই ক্লাস নির্ধারিত হবে, একটার জন্য একটাই ফ্যাসেট, একটা ফ্যাসেটের জন্য একটাই এনুমারেশন হবে, সেটা বলা হচ্ছে। ব্যাপক মানে সবার ক্ষেত্রে একই হবে তা নয়, কোনো একটা পার্টিকুলার বিষয়ের জন্য একটাই বর্গ নির্ধারিত হয়, তাই জন্য বলছে ক্যানন অফ এক্সক্লুসিভনেস। এরপরে কি আসছে, এরপরে আসছে ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্স, অর্থাৎ কি সহায়ক হবে, একটা ক্লাসিফিকেশন স্কিম যেন সহায়ক ক্রমের বিধি থাকে, অর্থাৎ কি নিয়ম নীতিগুলো মানে সারিবদ্ধ যে বর্গগুলো আছে, মানে এই যে অ্যারেগুলো রয়েছে তার মধ্যে যে আমরা সাকসেশন বললাম, বা তার মধ্যে যে আমরা বলছি পর্যায়ক্রম রয়েছে, এই সমস্ত বিষয়গুলোই যেন একে অপরের সহায়ক হয়। এই হেল্পফুল সিকোয়েন্সটাকে আমি তোমাদের নর্মেটিভ প্রিন্সিপালসের অন্যতম একটা বেস লেভেলের মধ্যে আমি বলেছি, যেটা রঙ্গনাথন মানে প্রপাউন্ডেড বাই রঙ্গনাথন, সেটা পরে আরও বিস্তৃতভাবে পড়ানো হবে যাতে তোমরা আরও বুঝতে পারো বিষয়টা। ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্স কিন্তু অনেক বিষয়কে সাহায্য করে, যা কিন্তু ক্লাসিফিকেশন করতে গিয়ে তোমাদের অনেকটা সাহায্য করবে। এরপরে আসছে ক্যানন অফ কনসিস্টেন্ট সিকোয়েন্স, অর্থাৎ কি সঙ্গতিপূর্ণ ক্রমের বিধি, অর্থাৎ যখন বিভিন্ন সারিতে যখন সদৃশ্য মানে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন ক্লাসগুলো বা আইসোলেটগুলো থাকবে, তারা সবসময় যেন সমান্তরাল হয় এবং সেটা যেন তাদের গুরুত্ব অনুযায়ী হয়, কনসিস্টেন্ট বা কনসিস্টেন্সি যেন তাদের মধ্যে থাকে, গুরুত্ব অনুযায়ী বা গুরুত্বের প্রয়োজনে যেন একে অন্যের প্রতিকূল বা বিপরীতধর্মী না হয়ে থাকে। সবসময় অ্যারে যখন থাকবে সমধর্মী থাকবে। এই যে আমি তোমাদের বলেছিলাম অ্যারে বিশ্লেষণ করতে গিয়ে তোমাদের বলেছিলাম একদিন যে অ্যারে বলতে ধরো অ্যারে এবং চেন বলতে গিয়ে বুঝিয়েছিলাম যে ধরো ঠাকুরদাদা আছেন, ঠাকুরদাদার যে সন্তান সন্ততিরা অর্থাৎ বাবা কাকা পিসি এনারা হচ্ছেন সমভাবাপন্ন বা সমশ্রেণীভুক্ত, তো এটা হচ্ছে অ্যারে। আবার ঠাকুরদাদা বাবা আবার আমরা, তো এই যে শৃঙ্খলটা হচ্ছে এটা হচ্ছে চেন, জেনারেশন একটা গ্যাপ থাকছে, তো এটাকে আমরা চেন বলছি। আবার বাবা কাকা পিসি এনারা কি সমস্তরীয় সমগোত্রীয় সমবৈশিষ্ট্য সম্পন্ন, তাই জন্য আমরা একে কি বলছি অ্যারে। তো এই যে অ্যারে যখন করব সেখানেও সবসময় যেন সদৃশ্য বর্গসমূহ থাকে বা সদৃশ্য ক্লাসগুলো থাকে, সদৃশ্য ফ্যাসেটগুলো থাকে,
তখন সেগুলো যেন কখনোই প্রতিকূল না হয়, মানে পরস্পর বিরোধী যেন না হয়। এই বিষয়টা কিন্তু ক্যানন অফ অ্যারেকে নির্দেশায়িত করে। তাহলে ক্যানন অফ অ্যারের মধ্যে আমি চারটে বললাম। একটা এক্সস্টিভনেস, অর্থাৎ বিষয়ের ব্যাপ্তি থাকবে, অর্থাৎ অনেকটা ক্লাস যেন ক্লাসিফিকেশন আমরা যখন করব, যখন অ্যারে ক্যানন অফ অ্যারে করব, অর্থাৎ যখন অ্যারের তৈরি হবে ক্লাসিফিকেশন স্কিমের, সেই সময় সেই বিষয়গুলো কী কী দ্বারা নির্ধারিত হবে, ডেফিনেটলি এক্সস্টিভ হবে। যেন ওই অ্যারের মধ্যে কোনো, ধরো আমরা যদি বলি যে আজকে নতুন কোনো একটা বিষয়ের ইনসারশনের প্রয়োজন রয়েছে, মানে কি মানে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন, মানে উইদিন দ্য অ্যারে একটা কোনো পার্টিকুলার বিষয় যদি ধরো ইনসার্ট করতে হয়, তারও যেন প্রভিশন থাকে। একদম শেষে যদি অ্যাড করতে হয়, তারও যেন প্রভিশন থাকে। শেষে অ্যাড করাকে বলা হয় এক্সট্রাপোলেশন, আর উইদিন দ্য অ্যারে অ্যাড করাকে বলা হয় ইন্টারপোলেশন। তো এইভাবে যেন ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশনের বিধি যেন বা সুযোগ যেন থাকে একটা ক্লাসিফিকেশন স্কিমে, দ্যাট ইজ কল্ড ক্যানন অফ এক্সস্টিভনেস। ক্যানন অফ এক্সক্লুসিভনেস বলতে বোঝালাম কি, যে যতই এক্সস্টিভ হোক না কেন, একটা বিষয় বললে একটা বর্গকেই যেন নির্ধারিত করে, সেটা যেন বিভিন্ন বিষয়কে নির্ধারিত না করে। 3 নম্বর কি বললাম, ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্স, অর্থাৎ যখন আমরা এই যে অ্যারেটা মানে অ্যারে দিয়ে মানে ক্লাসের ক্লাসিফিকেশন স্কিমের যখন আমরা অ্যারেগুলো দেখব, তার যে সাকসেশন হবে, তার যে ক্রম পরম্পরা হবে, সবসময় যেন একে অপরের সহায়ক হয়, কখনোই যেন সেটা কোনো রকমভাবেই যেন আলাদা না হয় বা প্রতিকূল না হয়, এই রকম একটা বলা হলো যে একে অপরকে সাহায্য করবে, সেটা হচ্ছে হেল্পফুল সিকোয়েন্স। এই হেল্পফুল সিকোয়েন্স যখন আমরা পড়ব, সেই হেল্পফুল সিকোয়েন্সে দেখবে তোমরা প্রিন্সিপাল অফ ল্যাটার ইন ইভলিউশন, প্রিন্সিপাল অফ আর্লিয়ার ইন ইভলিউশন, স্পেশাল কন্টিগুইটি বা ইনক্রিজিং কোয়ান্টিটি, ডিক্রিজিং কোয়ান্টিটি, এরকম নানা রকম প্রিন্সিপালস পড়বে, সেগুলো কিন্তু প্রিন্সিপালসে আসবে। ওই জন্য আমি হেল্পফুল সিকোয়েন্সটা বিস্তারিতভাবে এখানে আলোচনা করলাম না। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমি হেল্পফুল সিকোয়েন্স বিস্তারিত এই ক্লাসে আলোচনা করতে চাই, তাহলে কিন্তু ক্যাননটা শেষ করা যাবে না। আচ্ছা, এরপরে আসছে কি, আমি বললাম যে ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্সের পর ক্যানন অফ কনসিস্টেন্ট সিকোয়েন্স, অর্থাৎ কি, যে সঙ্গতিপূর্ণ ক্রমের বিধি। অর্থাৎ আমরা যতই বলি বিভিন্ন সারিতে যখন সদৃশ্য বর্গসমূহ থাকবে বা ক্লাস থাকবে, সেগুলো যেন ডেফিনেটলি কি হয়, সমভাবাসম্পন্ন হয়ে থাকে একটা অ্যারের ক্ষেত্রে। আমি আবার একটু থামলাম, বেশ কিছু মেসেজ এসছে, আমি একটু দেখে নিই তোমরা কি বলছো। ডেফিনেটলি ডক্টর এস আর রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্সই বলা হয়। আচ্ছা, ক্যানন অফ রেলিভেন্ট সাকসেশনটা আরেকবার বলুন। আচ্ছা, আমি এইখানে এরকমভাবে যদি বারবার একই বিষয় বলতে, আমি এমনিতেই তো পড়াতেই অনেকবার বলছি একটা বিষয়, তো আবার যদি বলতে হয় একটুখানি সমস্যা হয়, সময়ের সংকুলন একটু কম হয়। আমি তোমাদের টেক্সট বক্সে লিখে দেবো, ঠিক আছে? এরপরে আমি এগিয়ে যাই। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্যানন ফর চেন, অর্থাৎ সারির ক্যানন হয়ে গেল, এরপর কী পড়বো, ক্যানন ফর চেন। তো ক্যানন ফর চেন অর্থাৎ আমরা কি শৃঙ্খলের ক্যানন কি হওয়া উচিত, আমরা সেটা পড়বো। আমরা তো এতক্ষণ ধরে কি পড়লাম, যে ক্যানন অফ অ্যারে কেমন হবে। অ্যারের অর্থাৎ আমরা ইন্টারপোলেশনের যেন যে কোনো ক্লাসিফিকেশন স্কিমে যেন ইন্টারপোলেশনের জায়গা থাকে, এক্সট্রাপোলেশনের জায়গা থাকে, সেটা যেন সঙ্গতিপূর্ণ হয়, সমভাবাসম্পন্ন হয়, সেগুলো হচ্ছে অ্যারে। এরপর আসছে ক্যানন ফর চেন। ক্যানন ফর চেনের জন্য কিন্তু ডক্টর এস আর রঙ্গনাথন দুটো ক্যাননের কথা বলেছেন। একটা হচ্ছে ক্যানন অফ ডিক্রিজিং এক্সটেনশন,
অর্থাৎ ব্যাপ্তি, যখন শৃঙ্খল আসবে, যখন চেনের কথা হবে, তখন কিন্তু ব্যাপ্তিটা কমবে। তার মানে এক্সটেনশন হ্রাস পাবে, ইনটেনশন অর্থাৎ গভীরতা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? অর্থাৎ কুয়োর ম্যাটারটা তোমরা ভাবো একবার, কুয়োর যে চিত্রটা তোমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা ভাবো। শৃঙ্খলের ক্ষেত্রে কিন্তু পুকুরের মতো অতটা বিস্তৃত হয় না, অতটা ছড়ানো হবে না, কিন্তু যেই মুহূর্তে এই এক্সটেনশনটা ডিক্রিজ করবে, মানে ইনটেনশনটা তখন কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যাপ্তি যখন হ্রাস পাবে তখন গভীরতা বৃদ্ধি পাবে। এই ক্যানন, এই বিধিটা আছে। যেমন ধরো আমরা কি করি, যখন আমরা কোনো একটা চেঞ্জ বলি, আমি যেমন ওই যে বললাম বাবা বাবা ঠাকুরদাদার পরে বাবা কাকা পিসি সব আসছে, ঠিক আছে, ব্যাপ্তি ছড়ানো। কিন্তু ওটাকে বাদ দিয়ে যদি ঠাকুরদাদা বাবা আর তুমি ভাবো, তাহলে অনেকটা কংক্রিট হচ্ছে না, অনেকটা গভীরভাবে আসছে না? ঠিক সেটাই বলছে যে যেই মুহূর্তে আমরা ক্যানন ফর চেন পড়ব, সেই মুহূর্তে এই ক্লাসিফিকেশন স্কিমের যেন এই বিধিটা থাকে যে সেখানে ক্যানন অফ ডিক্রিজিং এক্সটেনশন, অর্থাৎ ব্যাপ্তিটা ক্রমাগত কমতে থাকবে। আর ব্যাপ্তি কমতে থাকলে কি হবে, যে ইনটেনশনটা অর্থাৎ গভীরতাটা বৃদ্ধি পাবে। আরেকটা ক্যানন কি হচ্ছে, আরেকটা ক্যানন হচ্ছে আন্ডার দ্য ক্যানন ফর চেনে ক্যানন অফ মডুলেশন। মডুলেশন মানে কি না, আমরা নিয়ন্ত্রণ করব সেটাকে, তার একটা বিধি। তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে যে চেন তৈরি হচ্ছে, সেগুলো তো একে অপরের সঙ্গে সংযুক্ত। চেনের মানে একটা চেন চিন্তা করো, একটার সঙ্গে এরকম করে যুক্ত থাকে, তাই না, এরকমভাবে যুক্ত থাকে, তো পরস্পর সংযুক্ত থাকে। তো যদি কোনো মানে বর্গীকরণ পদ্ধতি বা ক্লাসিফিকেশন স্কিমের যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই যদি একটা চেনের মাধ্যমে আবদ্ধ থাকে, তাহলে কি হয়, তাহলে আমরা কিন্তু কোনো এরকম একটা যখন চেন নিই, তখন কি আমরা একটা বিটকে বাদ দিতে পারি? বাদ দিতে পারি না। তেমনি যখন আমরা কোনো একটা ক্লাসিফিকেশন করব, ওই যে চেনের মধ্যবর্তী কোনো একটা বিটকে কিন্তু আমরা বাদ দিয়ে করতে পারবো না, কোনো একটা পার্টিকুলার ফ্যাসেটকে বাদ দিয়ে আমরা কিন্তু ইনটেনশনটা প্রাপ্ত করতে পারবো না, তাই তো? যেমন ধরো ঠাকুরদাদা বাবা এবং তুমি, তার মধ্যে যদি মাঝখান থেকে ঠাকুরদাদাকে তুমি সরিয়ে দাও, তাহলে কি চেনটা থাকবে? চেনটা রক্ষিত হবে না। অর্থাৎ যখন আমরা চেনের ক্যানন বা বিধি জানতে চাইব, তখন এই মডুলেশনটা যেন আমাদের মনে থাকে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে চেনটা হবে তার মধ্যে কোনো আমরা ফ্যাসেটকেই বাদ দিতে পারবো না, তাহলে কিন্তু আমাদের ওর মধ্যে সামঞ্জস্য থাকবে না, ঠিক আছে, সেই সামঞ্জস্যটা থাকবে না। তো এটা হলো ক্যানন ফর চেন। তার মানে আমি প্রথমেই বললাম যে আইডিয়া প্লেনের ক্যাননের মধ্যে কি থাকে, 5টা ভাগ থাকছে, 5টা ক্যানন। একটা কি ক্যানন বললাম, ক্যানন অফ ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয় ক্যানন, 4টে বিধি বললাম। দ্বিতীয় ক্যানন কি বললাম, ক্যানন অফ সাকসেশন ক্যারেক্টারিস্টিক্স দ্বিতীয় ক্যানন। তৃতীয় ক্যানন বললাম ক্যানন ফর অ্যারে, আর চতুর্থ বললাম ক্যানন ফর চেন। এবং আইডিয়া প্লেনের লাস্ট ক্যানন হচ্ছে ক্যানন ফর ফিলিয়েটারি সিকোয়েন্স। ক্যানন ফর ফিলিয়েটারি সিকোয়েন্স অর্থাৎ কি, সম্বন্ধ পরম্পরায় যেভাবে ক্লাসিফিকেশন স্কিমটা কি সুসজ্জিত হয় বা বিন্যস্ত হয়, তাদের মধ্যে একটা ফ্যাসেটের সঙ্গে আরেকটা ফ্যাসেটের মধ্যে যে সম্পর্ক, তার উপর ভিত্তি করে তো ওই সম্বন্ধ পরম্পরাগুলো সৃষ্টি হয় বা সিকোয়েন্সগুলো তৈরি হয়। সেই সিকোয়েন্সগুলো কি হবে, তার উপর ভিত্তি করে দুটো ক্যানন আছে। এই ক্যানন ফর ফিলিয়েটারি সিকোয়েন্সের জন্য দুটো ক্যানন আছে। সেই ক্যাননটা কি, একটা হচ্ছে ক্যানন অফ সাবঅর্ডিনেট ক্লাসেস আর ক্যানন অফ কোঅর্ডিনেট ক্লাসেস। অর্থাৎ এই যে আমি যে বললাম, প্রত্যেকটা বিষয়বস্তুর সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে এবং সেটা একটা পারম্পর্য সৃষ্টি করছে, একটা ক্রম সৃষ্টি করছে। এই ক্রমটা কিভাবে হতে পারে, ইদার সাবঅর্ডিনেট হবে, তাই তো, আর মানে অনুগামী হবে, অথবা মানে কি একটার আন্ডারে একটা হবে সাবঅর্ডিনেট, অথবা কি হবে কোঅর্ডিনেট অর্থাৎ সহগামী, একটার সাথে আরেকটা পাশাপাশি থাকে। তাহলে একটা
ইদার অধীনস্থ হবে অথবা সমস্তরই হবে। এই যে বিধিটা, এই নিয়মগুলো যদি পালন করে একটা ক্লাসিফিকেশন স্কিম তৈরি হয়, দেখো আমাদের বোঝার অনেক সহজ হয়ে যাবে। যখন আমরা ডিডিসি করতে যাব বা যখন আমরা কোলন ক্লাসিফিকেশন করতে যাব, তখন দেখবে আরও বোঝাটা সহজ হয়ে যাবে। এগুলো হচ্ছে আইডিয়া প্লেনের ক্যানন। এই যে বিধিগুলো নির্দিষ্ট করে কিন্তু আমাদের ভাবনা চিন্তার জগৎটা পরিপক্ক হয়, বা ক্লাসিফিকেশনে আমরা যখন আইডিয়া প্লেনে থাকি তখন এই ক্যাননসগুলো কাজ করে। বা কোনো একটা ক্লাসিফিকেশন স্কিম তৈরি করতে গেলে নোটেশনের সাথে বা যে সাবজেক্টগুলো আসবে বা যে ওয়ার্ডগুলো আসবে তার সাথে কিন্তু এই বিধিগুলো কাজ করে। এবার আইডিয়া প্লেনের কাজ হয়ে গেল, তারপর কি ভার্বাল প্লেন। ভার্বাল প্লেনের ক্যাননগুলো আমরা জানবো। ভার্বাল প্লেনে কি বলছে না, ভার্বাল প্লেন হচ্ছে আমরা যা চিন্তা ভাবনা করলাম সেটা আবার কি শব্দে প্রকাশ করা হয়ে গেল, শব্দে প্রকাশ করার সময় এলো, তখন কোন কোন ক্যানন কাজ করে সেই ক্যাননগুলো বা তখন কোন কোন বিধিগুলো মাথায় রেখে আমাদের ক্লাসিফিকেশন করা উচিত সেটার কথাও ডক্টর এস.আর. রাঙ্গানাথন বলেছেন। সেক্ষেত্রে ক্যানন অফ ভার্বাল প্লেন আমরা বলবো। তো ক্যানন অফ ভার্বাল প্লেনের ক্ষেত্রে কিন্তু কি আছে বিষয়গুলো, 4টে মাত্র ক্যানন আছে। এতগুলো ক্যানন বা এত বিষয়টাকে শক্ত করে কিন্তু সেখানে দেয়া নেই ক্যানন অফ ভার্বাল প্লেন। ক্যানন অফ ভার্বাল প্লেনে মাত্র 4টে ক্যাননের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ক্যানন অফ কনটেক্সট, কি বললাম, একটা ক্যানন অফ কনটেক্সট, আরেকটা হচ্ছে ক্যানন অফ এনিউমারেশন। ক্যানন অফ কনটেক্সট অর্থাৎ কি, যে প্রাসঙ্গিক যেন হয়, বিভিন্ন বর্গের মধ্যে বিভিন্ন প্রসঙ্গে যখন একই ফ্যাসেট আমরা ব্যবহার করব বা তার প্রয়োজন যদি ঘটে, তখন কিন্তু আমরা এই ক্যাননটা প্রয়োগ করতে পারি, মানে ক্যানন অফ কনটেক্সট আমরা প্রয়োগ করতে পারি। দ্বিতীয় কি আসছে, ক্যানন অফ এনিউমারেশন। এনিউমারেশন মানে আমরা এনিউমারেট করছি, অর্থাৎ ক্রম উল্লেখ করছি, তাই তো। ক্যানন অফ এনিউমারেশন, ক্রম উল্লেখ করছি, মানে ধরো এই আমরা যে ক্লাসিফিকেশন করছি তার মধ্যে আমরা ওই যে ক্লাস বললাম, যে চেন বললাম, সেই চেনের মধ্যে কোন পার্টিকুলার ফ্যাসেটটা নির্বাচন করব সেটাকে কিন্তু আইডেন্টিফাই করে, দ্যাট ইজ ক্যানন অফ এনিউমারেশন। তারপর আসছে ক্যানন অফ কারেন্সি, অর্থাৎ সাম্প্রতিকভাবে যে শব্দের প্রয়োগ সবচেয়ে বেশি হয় সেইটাকে আমি গুরুত্ব দেব। সাম্প্রতিকতার বিধি অর্থাৎ ক্যানন অফ কারেন্সি, কারেন্ট যেটা মানে যেটা সাম্প্রতিক শব্দ তার উপর আমি গুরুত্ব দেব। চতুর্থ হচ্ছে ক্যানন অফ রেটিয়েন্স। ক্যানন অফ রেটিয়েন্স বলছে কি না, এখানে রেটিসেন্সের ক্ষেত্রে আমি যখন বলবো, রেটিসেন্সের কর্তার অর্থ হচ্ছে নৈবক্তিক, বাংলা একদম মানে হচ্ছে, এবং আমি যদি মানে তোমাদের অর্থ মানে ধরো সহজ করে বলি, তার মানে কি যেগুলো একটু বলে না ইন্ট্রোভার্ট বা একটু চাপা স্বভাব, এইটাকে পরিষ্কার বাংলায় বলে। কিন্তু এখানে যখন আমরা ক্যানন অফ রেটিসেন্সের কথা বলবো, সেই সময় তার মানেটা হচ্ছে যে আমি ধরো একটা ক্লাসিফিকেশন স্কিম ইউজ করছি, সেক্ষেত্রে ব্যক্তিগত যে আমরা মতামত বলবো, সেই ব্যক্তিগত মতামতের প্রকাশ করবে এমন কোনো শব্দ ব্যবহৃত হবে না। সবাই কিন্তু মোটামুটি সমানভাবে এবং সবাই কিন্তু ঠিক একই শ্রেণীতে আলোচিত হবে। আমি তোমাদের একটা পড়ি, জাস্ট আমাদের যে বই আছে কৃষ্ণ কুমারের লেখা, সেখানে ক্যানন অফ রেটিসেন্সকে কী বলছে। ক্যানন অফ রেটিসেন্সে বলছে, দ্য ক্যানন অফ রেটিসেন্স ডাইরেক্টস দ্যাট দ্য টার্ম ইউজ টু ডিনোট আ ক্লাস। তার মানে কি বলছে, যে দ্য টার্ম, যে টার্মটা ইউজ টু ডিনোট আ ক্লাস, একটা ক্লাসকে বোঝাতে ব্যবহৃত হয়, অর এ র্যাঙ্কড আইসোলেট, অর্থাৎ একটা যে শৃঙ্খলাবদ্ধ কোনো আইসোলেটকে বা কোনো খণ্ড চিন্তাকে বোঝাতে ব্যবহৃত হয়, ইন এ স্কিম অফ ক্লাসিফিকেশন স্কিমে শুড নট বি ক্রিটিক্যাল। সেটা খুব একটা যে কমপ্লেক্স হবে বা খুব একটা যে ক্রিটিক্যাল হবে সেটা নয়। দ্যাট ইজ এক্সপ্রেস এনি ওপিনিয়ন অফ ক্লাসিফিকেশনিস্ট, যা কিনা ক্লাসিফিকেশনিস্টের কোনো ব্যক্তিগত মতামতের পরিচয় বহন করবে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের ক্যানন অফ রেটিসেন্স।
তাহলে আমরা আজকে চারটে মানে আমরা যে বিধিগুলো পড়লাম, কী করলাম, যে একটা আইডিয়া প্লেনের বিধি পড়লাম, আর পড়লাম আমরা নোটেশন ভার্বাল প্লেনের বিধি। সময় অত্যন্ত অল্প আছে, আর 6 মিনিট আমাকে শো করছে আমার সিস্টেম। তো 6 মিনিটের মধ্যে আমি তোমাদের একটু প্রশ্ন করে নিতে চাই যে আমি যে এই যে ক্যাননটা ধরো আইডিয়া প্লেন আর ভার্বাল প্লেনের বোঝালাম, নোটেশনাল প্লেনটা বাকি রইলো, এবং সেটা অন্য একটা টিচার ক্লাস নিয়ে নিতে পারেন বা আমিও নিয়ে নিতে পারি। তো তোমাদের ক্লাসের একটা শিডিউল তৈরি করা হয়েছে, এবং এখন ধরে নাও প্রায় প্রতিদিনই হয়তো, যদি আমাদের সিস্টেম পারমিট করে বা টেকনিক্যাল সিস্টেম পারমিট করে, তাহলে প্রতিদিনই প্রায় 10:30 থেকে আমার ক্লাস থাকবে। 10:30 থেকে বিএলআইসের প্রতিদিনই ক্লাস থাকবে। 10:30 থেকে আমি নেব, বা 11:30 থেকে আমি নেব, ওই স্লটটা যেটা পাবো সেটা আমি নেব। আর বিকেলবেলা 7টা থেকে তোমাদের আরেকজন যে রেসপেক্টেড টিচার আছেন অনামিকা দাস, উনি ক্লাস নেবেন। তো এই যে গোটা ক্লাসটা হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ক্লাসগুলো তোমরা মানে কোনো রকমভাবে কামাই না করারই চেষ্টা করো, কেন কি তোমাদের এতে অনেকটা সুবিধা হবে বলে আমরা এইভাবে অনলাইন ক্লাস নিচ্ছি। এই লকডাউনটা যখন হয়েছে, আমরা এটাকে একটা পজিটিভ দিকে ইউজ করার চেষ্টা করছি, যাতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের পরিচয় ঘটে এবং আমাদের ক্লাসটা নিয়ে তোমাদের আমরা এগিয়ে রাখতে পারি। সুতরাং এখন এই মুহূর্তে তোমাদের যদি এই বিষয়গত কোনো প্রশ্ন থাকে, অ্যাপার্ট ফ্রম দ্য প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট, তাহলে তোমরা করতে পারো, কেন কি এটা গোটাটাই বিষয়ভিত্তিক ক্লাস হচ্ছে। তা আমি তোমাদের একটু টেক্সটগুলো দেখে নিই, তোমরা কে কী বলেছো। কোশ্চেন কীভাবে আসবে তোমাদের কাছে? তো অ্যাসাইনমেন্টের দেখবে তোমরা প্রত্যেকেই তোমাদের কোশ্চেনের সেট আছে, প্রিভিয়াস কোশ্চেনের মানে টার্ম এন্ড এক্সামিনেশন অ্যাজ ওয়েল এজ অ্যাসাইনমেন্টের প্রত্যেকটার কোশ্চেন আছে। তোমরা wbnsou.ac.in গিয়ে স্টুডেন্টস জোনে দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে আছে, ওখানে সব কোশ্চেন পাবে, তাহলেই প্যাটার্ন বুঝতে পারবে। আচ্ছা, ওই যে আমি তোমাদের সুদীপ্ত দাস সেন জিজ্ঞেস করেছো কীভাবে 2017, 18, 19-এর কোশ্চেন পাবে, বলে দিলাম। স্টুডেন্টস জোনে গিয়ে পাবে, wbnsou.ac.in গিয়ে স্টুডেন্টস জোনে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে। আর প্রিভিয়াস ক্লাসের ভিডিও ওটা তোমরা তোমাদের এই এনএসওইউ এর অ্যাপেই পাবে। এনএসইউ এর অ্যাপে ওই ডেটে যাবে, ডেটে গিয়ে সেখান থেকে তোমরা আমার এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। আর তোমাদের যদি কিছু বিশেষ কিছু জানার থাকে রিগার্ডিং দিস আইডিয়া প্লেন, ভার্বাল প্লেন আর নোটেশনাল প্লেনের আরও 24টা এরকম ক্যানন রয়েছে, সেটা এই 5 মিনিটে হয়তো কভার করা সম্ভব হবে না বলে আমি শুরু করলাম না, নাহলে ওটা অসমাপ্ত থেকে যাবে এবং তোমাদের বুঝতে অসুবিধা হবে। পরবর্তী ক্লাস সম্ভবত 23-24 তারিখে আবার ক্লাস হবে, তখন তোমরা কিন্তু সেখান থেকে জানতে পারবে। ঠিক আছে? তাহলে আমি তোমাদের অনেক ধন্যবাদ দিই যে তোমরা ক্লাসটা শুনেছো বা তোমরা এভাবে জয়েন করছো। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে মেলের মাধ্যমে করতে পারো বা এই প্ল্যাটফর্মেই করতে পারো, আমি যথাযোগ্য উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।